শোনা যাচ্ছে পেছনে? পেছনে শোনা যায়? যাচ্ছে, ওকে। তো চিটাগংয়ে পাবলিক ইউনিভার্সিটি কয়টা মোট বলেন তো? দুইটা। একটা কেন? চুয়েট চোখে পড়ে না ভাই? আমি চুয়েটের স্টুডেন্ট। তো চিটাগংয়ে দুটো পাবলিক ইউনিভার্সিটি আছে। তো একটা পাবলিক ইউনিভার্সিটির টপার যিনি ছিলেন তার কথা আমরা শুনছিলাম মুগ্ধ হয়ে, আমার খুব ভালো লেগেছে, আমি ওখানে বসেছিলাম। তো আমি এই মুহূর্তে খুব সম্মানিত বোধ করছি এই জন্য যে এখন আপনারা যার কথা শুনবেন উনি হচ্ছেন আরেকটা পাবলিক ইউনিভার্সিটির বটমে ছিল, একটু সবচেয়ে বাজে রেজাল্ট করা স্টুডেন্ট। আমি সেকে ফিল করছি, আমি জানি না কথাগুলো এখন আপনারা শুনবেন কিনা আজও, চমৎকার কথার পরে এই কথাগুলো ভালো লাগবে না। তো আজকের এই ক্যারিয়ার আড্ডাটা হচ্ছে আমার 53তম ক্যারিয়ার আড্ডা। এর আগে 52টা জায়গায় কথা বলেছে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল চট্টগ্রাম আমার শহর, তা আমার শহরে একটা ক্যারিয়ার আড্ডা হোক এবং আমার শহরের সবচেয়ে বড় যে বিশ্ববিদ্যালয়টা সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি একটু আসি, কথা বলি। তো ব্যাটে বলে হয়নি এতদিন। তো আমি আজকের এই ক্যারিয়ার আড্ডাটা আয়োজন করার জন্য প্রথম আলো বন্ধু সভা, বিশেষ করে সুমন গাঙ্গুলি স্যার, উনি খুব কষ্ট করেছেন, সবসময় যোগাযোগ করেছেন আমার সাথে। এরপর ফারুক কথা বলেছিল প্রায় সময়ে। তো এরপর সাব্বির একদিন ফেসবুকে নক করে বললো, দাদা আমরাও জয়েন করতে চাই আপনাদের সাথে। তো ভালো। তো আজকে অনুষ্ঠানটা ওরা না থাকলে হতো না, এই মানুষগুলো না থাকলে হতো না। তো আজকের অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করার জন্য প্রথম আলো বন্ধু সভা পরিবারের সকল সদস্য যারা অনেক কষ্ট করেছেন, সুমন দা, আপনাদের সুমন গাঙ্গুলি স্যার, তারপর রেজাউল করিম স্যার, তারপর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, এবং আজকে এই অনুষ্ঠানটা অর্থায়ন করে যারা অনুষ্ঠানটা হওয়ার জন্য হেল্প করেছেন, ওনারা না থাকলে হতো না, সেটা হচ্ছে রোটারি ক্লাব। তাদের সবাইকে আমাদের সবার পক্ষ থেকে একটা জোরে করতালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু চট্টগ্রামের স্থানীয় মানুষ, ওই জন্য আমি এটা বলার অধিকার রাখি, দাবি রাখি, আমাদের চট্টগ্রাম থেকে বিসিএস এ বলেন কিংবা কর্পোরেট সেক্টরে বলেন, ইনটেকের সংখ্যা খুব কম। আমরা বোধহয় ব্যবসা করতে একটু বেশি ভালোবাসি। আমি ব্যবসায়ী ছিলাম একটা সময়ে, গল্পটা বলবো আপনাদের। আমি কেন ওই ইউনিভার্সিটির বটমে ছিলাম, আই হ্যাভ এ স্টোরি, আমি শেয়ার করব। তো আমি চাইবো, আমি সেই স্বপ্নটা দেখি যখন এই চট্টগ্রাম থেকে সর্বোচ্চ সংখ্যক সিভিল সার্ভেন্ট আমাদের দেশে থাকবে, আমি সেই স্বপ্নটা দেখি এবং এই স্বপ্নটা পূরণ করার জন্য আমার আজকে আসা। তো একটু করলাম আর কি, করলাম। আচ্ছা, তো হ্যাঁ, পরের স্লাইডটা। সুচিত্রাকে নিয়ে যদি বাইকে ঘুরতে যেতে হয় তাহলে দুটো ব্যাপার লাগবে। নাম্বার 1, প্রথম কথা যে বাইক চালাতে জানতে হবে, সেটা আমি পারি না, এটা একটা সমস্যা। নাম্বার 2 হচ্ছে উত্তম কুমার হতে হবে। আমরা তো উত্তম কুমার হতে চাই না, কিন্তু এরকম কাউকে চাই, এটাই হচ্ছে সমস্যা। বা মেয়েরা যখন এটা দেখে তখন মনে হতেই পারে উত্তম কুমার যদি আমাকে নিয়ে একটু বেশি, আমি যদি পেছন থেকে বলবো না, এই একটা কথার জন্য বলে যাওয়া যায় ভাই। তো এই যে বললাম ব্যাপারটা, মানে আমরা সবাই চাই এই ধরনের কিছু হোক, কিন্তু এই ধরনের কিছু হওয়ার জন্য যেটা হওয়া দরকার সেটা আমরা আসলে হতে পারি না। তো বলতে পারেন উত্তম কুমার হতে তো আসলে খুব বাইবর্ন জিনিয়াস হতে হবে এরকম কিছু, বা সুচিত্রা হতে হলে বাইবর্ন জিনিয়াস হতে হবে। তাদেরকে বলি, সুচিত্রার বাড়ি কিন্তু বাংলাদেশে। কোথায়? পাবনাতে। উনি যখন প্রথম মুভি করতে আসেন তখন ওনাকে বলা হয়েছিল, তুমি উচ্চারণ করতে পারো না ঠিক মতো, তোমার উচ্চারণের খুব সমস্যা, উচ্চারণ ঠিক করে আসো, তোমার মুভি করার কোনো প্রতিভাই নাই, বলা হয়েছিল। সেই সুচিত্রা যদি সেই জিরো অবস্থা থেকে মহানায়িকা হতে পারেন, আমরা পারবো না কেন? পারবো। তবে এখানে কথা থাকে, কথা হচ্ছে একজন উত্তম কুমার হতে হলে যেই পরিমাণ পরিশ্রম করা দরকার সেই পরিমাণ পরিশ্রম করতে আমরা অনেকেই চাই না। তো সেই পরিমাণ পরিশ্রম করতে হবে, সেই পরিমাণ না ঘুমিয়ে থাকতে হবে, সেই পরিমাণ কঠোরভাবে সাধনা করতে হবে। আচ্ছা, এই বাংলা সিনেমার সবচেয়ে রোমান্টিক দৃশ্যটা কিন্তু একটা ইংলিশ মুভি থেকে কপি করা। বলেন তো কোন মুভি? কে পারবেন বলতেন? রোমান হলিডে। থ্যাংক ইউ ভেরি মাচ। রোমান হলিডে থেকে কপি করা। তো আমি তাহলে আমরা সবাই উত্তম কুমার হব, সুচিত্রা সেন হব, সাথে ওটা করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা দরকার সেই পরিমাণ পরিশ্রম করবো। ফাইন, পরেরটা। তো আমি আড্ডাতে কিছু থাম্বনেল ফলো করি, আড্ডার সময় কিছু ব্যাপার মেনে চলে আমাদের সুবিধা হবে। নাম্বার 1, আমাদের মোবাইল ফোনটা আমরা সাইলেন্ট করে রাখবো। নাম্বার 2,
যখন পাশের জনের সাথে কথা বলতে হবে, যখন আমি এদিকে তাকিয়ে থাকবো তখন আমাকে ফাঁকি দিয়ে কথা বলবেন। নাম্বার 3 হচ্ছে যখন আপনার ঘুম আসবে, আড্ডা চলাকালীন কারো যদি ঘুম এসে যায়, তখন এমন ভাবে ঘুমাতে হবে যাতে পাশের জনের ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে, অর্থাৎ ঘুমাতে ঘুমাতে পাশের জনের কাছে ফিরে যাওয়া লাগে না। এরপর হচ্ছে প্রশ্ন করবে, যখন আমি প্রশ্ন করতে বলবো তখন, এবং কোনো কিছু লেখার দরকার নেই, সবকিছু আমি ফেসবুকে শেয়ার করবো। আমরা একসময় ফেসবুক চালাতাম, যাই হোক আমাদের দেশে একটা ফেসবুক ছিল, তো আবার ফেসবুক ফিরে আসলে কোনো সমস্যা নেই। এবং সেটা আমরা মাঝামাঝি দলে ঢুকে যাব। হয় কাজটা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে করব, অথবা করবোই না। করার মতো অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, পরেরটা। When you have to shoot, don't talk. কোত্থেকে নাও বলেন তো? থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য গুড, দ্য ব্যাড, দি আগলি, আমার দেখা এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়েস্টার্ন মুভি। ওখানে বলছে যখন তোমাকে শুট করতে হবে, শুট করে দাও। তো বিক্ষিপ্ত করে এই ধরনের বিভিন্ন কাজ করে বা বিভিন্ন কথা বলে সময় নষ্ট করি, তাহলে হয়তো বা সেই কাজটাই করা হবে না, কিংবা অপরচুনিটিটা চলে যাবে, অথবা সেই কাজটা তার ইম্পর্টেন্স হারাবে। ধরেন আপনাকে একটা পাখি শুট করতে বললাম, আপনি করলেন কি ভাবছেন, হ্যাঁ এই পাখিটার পেটের ওদিকটাই মনে হয় একটু ধূসর, ওই পাখিটা দেখতে মনে হয় নীল। এই কথাগুলো বলতে বলতে তখন দেখা যাবে কি পাখিটা আপনি শুট করতে পারছেন না। অর্থাৎ যখন কোনো একটা কাজ করতে হবে, তখন আমরা যদি আমাদের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করে, আমাদের অ্যাটেনশনকে ডিস্ট্র্যাক্ট করে এই ধরনের ব্যাপারগুলো নিয়ে ভাবি, বেশি বেশি কথা। স্টিভ জবস, your time is limited, so don't waste it living someone else's life. Don't be trapped by dogma, which is living with the results of other people's thinking. Don't let the noise of others' opinions drown out your inner voice. And most importantly, have the courage to follow your heart and intuition. You somehow already know what you truly want to become. এর মানে হচ্ছে যখন তুমি কোনো একটা সিদ্ধান্ত নিতে যাও, তখন তোমার নিজের ভেতরটাকে জিজ্ঞেস করে দেখো। নিজের ভেতরটাকে বলা হয়, নিজের ভেতরে একটা আমি থাকে না, নিজের ভেতরটাকে বলা হয় সেই আমিটা, এটাকে বলা হয় ইনটিউশন। তোমার ইনটিউশনকে জিজ্ঞেস করো তুমি আসলে কি করতে চাচ্ছ। অন্যদেরকে জিজ্ঞেস করো না, ওরা বরঞ্চ এইটুকু জানে তোমার আসলে কি করলে ভালো হয়, কিন্তু সেই কাজটা তুমি ভালোবেসে করছো নাকি ভালোবেসে করছো না, সেটাই ঠিক করে দেবে তুমি কাজটা কি, কোনো কাজটা করার ফলে কোনো মাস্টারপিস তৈরি হবে কি হবে না, বা তুমি তোমার লাইফটাকে তোমার মতো করে বাঁচতে পারবে কি পারবে না। পরেরটা, যাদের দুঃখ আছে তাদের কারো কোটা নাই, ঠিক কিনা? আচ্ছা, তো কোটা থাকলে সেই দুঃখ থাকতো না, এটাই সিস্টেম। যার একটা গাড়ি নাই তার গাড়ি নিয়ে অনেক দুঃখ, যার গাড়ি। আমাদের সিভিল সার্ভিসে প্রার্থীদের কোটা কত পার্সেন্ট বলেন তো? জানেন তো নাকি জানেন না? এমনি কান নিয়ে গেছে চিরেটা নিয়ে দুঃখ করছেন। 56%, 56%, ফাইন। তাহলে আমি সেই 56% এ নিজেকে ইনভলভ করতে পারবো কি পারবো না? পারবো না, ফাইন। যেহেতু এটা একটা সরকারি সিদ্ধান্ত, সেই সরকারি সিদ্ধান্তটা পরিবর্তন করার কোনো ক্ষমতা আমার হাতে দেয়া আছে কি নাই? নাই। আমরা যতই চেঁচামেচি করি না কেন, যতই আন্দোলন করি না কেন, সেই কোটাটাকে করতে হবে, সংসদে বিলটা মানে ওই প্রস্তাবটা উত্থাপন করতে হবে, তখন হয়তো বা কিছু করা গেলে যেতে পারে, অন্যথায় সম্ভব না। সম্ভব? ফাইন। আমি সাধারণত দুটো বিষয় নিয়ে কখনো মাথা ঘামাই না আমার লাইফে। নাম্বার 1, যে জিনিসটা আমার ভালো লাগে না। নাম্বার 2, যে জিনিসটার উপর আমার কোনো হাত নাই। আপনি যদি যেটার মধ্যে আপনার কোনো হাত নাই সেটা নিয়ে মাথা ঘামান, তাহলে আসলে সময় নষ্ট ছাড়া কোনো কিছু হবে না। আমি কোটাটাকে এভাবে করে বলি, কোটা হচ্ছে আরেকজনের ঘরে সুন্দরী বউয়ের মতো। আরেকজনের ঘরে সুন্দরী বউ আছে, সেই দুঃখে আমার ঘুম নাই, কোনো লাভ আছে? আমার বউ সুন্দর না, আমি কি করবো? আমার বউ সুন্দর, যেহেতু কোটা আমার নাই, সেহেতু কোটা নিয়ে যদি আমি আন্দোলন করি, তাহলে ওই সময়ে আমরা যে পড়াশোনাটা করতে পারতাম, সেই পড়াশোনার সময় নষ্ট ছাড়া বেসিক্যালি কোনো কিছু পাই না, হয় কি না? এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাইয়া কোটা খুব বাজে জিনিস, কোটা আসলে ভালো না, সরকারি চাকরিতে অনেক করাপশন। একটা আখাড়া হয়, আমি ধরে নিচ্ছি দুর্নীতি হয় বিসিএস পরীক্ষায়, আলোচনার খাতিরে ধরে নিচ্ছি দুর্নীতি হয়, আমি জানি না দুর্নীতি হয় কিনা। ফ্রিডম ফাইটার কোটা কত পার্সেন্ট বলেন তো? কত পার্সেন্ট? 30%। আমরা সবাই জানি এই 30%-এর মধ্যে প্রতি বছর পূর্ণ হয় খুব বেশি হলে 6 থেকে 7%। তার মানে খালি থাকে কত পার্সেন্ট? 23% মিনিমাম। 23% মিনিমাম খালি থাকে, ফাইন। এরপর আমি আসি ট্রাইবাল কোটা। ট্রাইবাল কোটা কত পার্সেন্ট? 5%। এই 5%-এর মধ্যে প্রতি বছর পূর্ণ হয় খুব বেশি হলে 2 থেকে 2.5%। তার মানে খালি থাকে কত পার্সেন্ট? মিনিমাম 2.5%। আমি 2% ধরলাম, আর একটু কমে ধরলাম, 2% খালি থাকে, রাইট? বাকিগুলো মোটামুটি পূর্ণ হয়, সেগুলো নিয়ে আমি কথা বলছি না। দ্যাট ইজ টোটাল
কোটায় খালি থাকছে কত পার্সেন্ট প্রতি বছর বলেন তো? 25%। তো আমি একটা ক্যাডার নিয়ে আলোচনা করি, ধরেন অ্যাডমিন ক্যাডার, ওখানে একটু পোস্ট বেশি থাকে। অ্যাডমিন ক্যাডারে প্রতি বছর কম বেশি পোস্ট থাকে 300টা, ঠিক কিনা? আপনারা যারা জানেন, সার্কুলারের সাথে যারা পরিচিত তারা হয়তো জানেন। তো অ্যাডমিন ক্যাডারে প্রতি বছর পোস্ট থাকে কয়টা বললাম? 300টা। তো 300টার মধ্যে খালি আমার বিজনেস, রাইট? সেটা দিয়ে আমার কোনো হেডেক নাই, আমার কোনো হেডেক আছে এটা নিয়ে নাই। এই 75টা সিটে সরকার যদি কোনো ধরনের করাপশন করেও বা আমরা ধরে নিচ্ছি করাপশন করে আলোচনার খাতিরে, আর কোনো কিছুই না, তো যদি ওখানে যদি সরকার যদি কোনো করাপশন করে, সেটা কি আমার কোনো ক্ষতি হচ্ছে কি হচ্ছে না চাকরি পাওয়ার জন্য? আমার কোনো ক্ষতি হচ্ছে? আমি তো চাইলে ওখানে যেতে পারবো না, পারবো? আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে পূর্ণ দায়িত্ব নিয়ে একটা কথা বলে যাই আজকে, 44% যেই মেধা কোটা আমার জন্য আপনার জন্য, সেই 44% এ কোনো ধরনের করাপশন হয় না, হয় না, হয় না। সো কখনোই মন হারাবেন না, মন ভাঙবেন না, পড়াশোনা করেন, খুব ভালো করে পড়াশোনা করেন। এরপর আরেকটা কথা আমি শুনি, আর ব্যাপারটা কি, আমরা যতই আসলে এটা নিয়ে পরিচয় করি না কেন, এগুলো পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদের নাই, আর এগুলো খুব সেন্সিটিভ ইস্যু বিধায় এখানে কোনো সরকার হাত দিতে চায় না। আর আমরা তো চাকরি করি, আমাদের সংবিধানে বলা হয়েছে পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্ট কথাটা বাংলা মানে হচ্ছে জনগণের চাকর। আমার বাসার চাকর ছেলেটা বা চাকর মেয়েটা যদি আমার কথার উপর কথা বলে, আমি যেমন তাকে ঘাত ধরে বের করে দিই, আমি যেমন ব্যাপারটা পছন্দ করি না, ঠিক একইভাবে আমি যেহেতু পাবলিক সার্ভেন্ট, আমি যেহেতু জনগণের চাকর, আমি যদি একটু হইচই করি, উচ্চবাচ্য করি, তাহলে আমাকেও ঘাত ধরে বের করে দেওয়া হবে। আমি যখনই সিভিল সার্ভিসে ঢুকেছি তখন আমি এই মর্মে স্বাক্ষর করেছি যে আমি আজকের তারিখ থেকে আমার সকল স্বাধীনতা বিকিয়ে দিয়ে আপনার দাসত্ব গ্রহণ করলাম। সো দাসের ভয়েসটা একটু নিচু হতে হয়, উঁচু হতে হয় না, এটা মাথায় রাখবেন সব সময়। আচ্ছা, তো আরেকটা ব্যাপার বিভিন্ন জায়গায় শুনি বা আমাকে ইনবক্সে বলে অনেকে যে ভাইয়া পড়াশোনা তো করতে ইচ্ছা করে না, এত পড়াশোনা করতে ভালো লাগে না। আচ্ছা, বলেন তো আপনারা এখানে যারা আছেন, আপনাদের মধ্যে পড়াশোনা করতে ইচ্ছা করে কার কার? হাত তোলেন। পড়াশোনা করতে ইচ্ছা করে কার কার? যাই হোক, আমরা অনেকের হাত দেখছি এখানে যাদের পড়াশোনা করতে ইচ্ছে করে। আমার মনে হয় যাদের পড়াশোনা করতে ইচ্ছে করে তারা মানসিকভাবে, পড়াশোনা এমন একটা জিনিস আমার কাছে বরাবরই মনে হয়েছে, পড়াশোনা ইচ্ছা করবে না করতে এমন একটা জিনিস, ইচ্ছা করবে এমন কোনো জিনিস না। আর সারাক্ষণ পড়াশোনা করতে ইচ্ছা করা মানসিক সুস্থতার লক্ষণ না। আমি বলি, আমি রিপ্লাই করি এভাবে করে, হ্যাঁ ঠিক আছে ভাই, তোমার পড়াশোনা করতে ইচ্ছা করে না, পড়াশোনা করবে না। বলে ভাইয়া পড়াশোনা না করে চাকরি পাওয়া যাবে না, তাহলে পড়াশোনা করো। বলে ভাইয়া পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, তাহলে সব তুমি বলতেছো, আমি কি বলবো? তাহলে ভাইয়া ব্যাপারটা হচ্ছে পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না এবং চাকরি পেতে ইচ্ছা করতেছে, আমি কি করতে পারি বলেন? আচ্ছা, ধরে পৃথিবী ছাড়া আপন সন্তানের মুখে মা ডাক শোনা কি বৈধভাবে সম্ভব নাকি সম্ভব না? সম্ভব না। পড়াশোনা করা ছাড়া ভালো কোনো চাকরি পাওয়া বৈধভাবে সম্ভব না। তো আপনি থেকে অভিযোগটা, আচ্ছা এখানে আমরা যারা স্যার বলছেন কথাটা আমি শুনছিলাম বসে, তো তোমরা তো পড়াশোনা করবে, আমি তুমি করে বলছি কারণ আমি এই কথাগুলো থার্ড ইয়ার পর্যন্ত যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি। তো তোমরা পড়াশোনা করবে, কারণ পড়াশোনা তোমাকে করতে হবে, পড়াশোনা না করলে তুমি পরীক্ষায় ফেল করবে। অবশ্য পড়াশোনা করলেই যে পরীক্ষায় পাস করা যাবে তাও না, পড়াশোনা করতে হবে, বুঝে শুনে করতে হবে। আমাদের কাজ ছাত্রানাং অধ্যয়নাং তপ, রাইট? পড়াশোনা করা হচ্ছে আমাদের কাজ। এখন আমি তোমাদের কিছু অকাজের কথা বলি। ধরো তুমি একটা মুভি দেখলে, ভালো একটা মুভি দেখলে, আমি কিছু মুভির কথা আজকে বলছি এবং আরো বলবো। তো কিছু একটা ভালো মুভি দেখলে, ভালো মুভি দেখা তোমাকে পরীক্ষায় গ্রেডিং পাওয়ার জন্য কোনো হেল্প করবে না, করবে? সো এটা হচ্ছে একটা অকাজ। তুমি বিভূতিভূষণের পথের পাঁচালী পড়ে ফেললে, তো বিভূতিভূষণের পথের পাঁচালীতে তোমাকে গ্রেডিং পাওয়ার জন্য কোনো হেল্প করবে না, করবে? সো এটা একটা অকাজ। ধরো তুমি ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত বা বন্ধু সভার সঙ্গে যুক্ত বা কোনো একটা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত, তুমি মানুষের জন্য কিছু কাজ করছো, তুমি শীতকালে কিছু শীতবস্ত্র বিতরণ করছো, এটা তো কোনো গ্রেডিং পাওয়ার জন্য হেল্প করে না, করে? করে না। এটাও একটা অকাজ, রাইট? আমি তোমাদের বলি পড়াশোনা করাটা হচ্ছে তোমাদের কাজ, এবং কাজটাকে যদি আমরা 1 বলি এবং অকাজগুলোকে যদি আমরা 0 বলি, তাহলে তোমাকে তো পড়াশোনা করতেই হবে। সো তোমার লাইফে একটা 1 আছেই।
তুমি সেই 1 এর পাশে তোমার স্টুডেন্ট লাইফে যতগুলো 0 অ্যাড করে নিবে পাশে, তোমার লাইফটা তত বেশি সাকসেসফুল হবে। তোমাদের একমাত্র কাজ লাইফে 0 অ্যাড করা, অবশ্যই ডান দিকে, হ্যাঁ। তো লাইফে 0 অনেক ভ্যালু আছে। বা কেউ যদি মনে করেন এখন ডিভোর্স দেওয়া সম্ভব, তাহলে ডিভোর্স দিয়ে দাও। অর্থাৎ তুমি যে সাবজেক্টে অনার্স করতে চাচ্ছ সেই সাবজেক্টে অনার্স করো। আর যদি সেটার কোনো সুযোগ না থাকে তাহলে এটা নিয়ে ফ্যান বন্ধ করো এবং তোমার লাইফে কিছু 0 অ্যাড করে নাও, 1টাকে ঠিক রেখে কিছু 0 অ্যাড করে নাও। এবং তোমার সাবজেক্ট যাই হোক না কেন, ভার্সিটিকে সবসময় তুমি নেবে একটা গ্রুমিং গ্রাউন্ড হিসেবে। তোমাকে ভার্সিটি কিচ্ছু শেখাতে পারবে না, তবে তোমাকে যা শেখাবে তা তুমি ভার্সিটিতে ভর্তি না হলে শিখতে পারবে না। অর্থাৎ তুমি ধরো বাংলায় করছো, তার মানে এমন নয় তোমাকে চুল লম্বা রেখে রেখে ক্লাসে পড়াতে যেতে হবে, ওরকম কোনো কিছু না, যে প্রভাতে রবির কর এমন করে বলতে হবে, এমন কিছু না। যদি তুমি ভার্সিটির শিক্ষক না হও, তুমি যে চাকরিতেই যাও না কেন, খুব বেশি হলে 15 থেকে 20% কাজে লাগে, ম্যাক্সিমাম 80% 85% কোনো কাজে লাগে না যেটা বলছো সেটা। তাহলে আমি এটা করছি কেন? এটা করছি এই কারণে এটা আমাকে গ্রুমিং আপ করছে, আর কোনো কিছুই না। ভার্সিটি গেলে হবে একটা গ্রুমিং গ্রাউন্ড হিসেবে। আমাকে এই সাবজেক্টে করছি বলে এই সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে, নট নেসেসারি, কখনোই না। আমি আমার এক ছোট ভাইকে চিনি যে ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে এবং সে এখন খুব ভালো ফটোগ্রাফি করে। তারপরে মানুষ প্রেম করা ছেড়ে দেয়, প্রেম করা বন্ধ রাখে তো না। এখন আমার কথা হলো, প্রথম প্রেমে তো বিয়েও হয় না, তারপরে তো মানুষ প্রেমে পড়ে না। এবং যখন প্রেমে পড়ে তখন তার কাছে মনে হয় যে এই প্রেমটার জন্য আমি পৃথিবীর সবকিছু ছাড়তে পারি, ঠিক কিনা? আমরা যখন বিসিএস এর জন্য প্রথমবার পড়াশোনা করব তখন আমাদের মাথায় এটা রাখতে হবে, এই চাকরি আমি যদি এমন কাউকে জিজ্ঞেস করি যে ভাই প্রথম প্রেমে কি বিয়ে হয়, দেখা গেছে কি এই ভদ্রলোক বিয়ে করছে 4টা প্রেম করার পর। ঠিক একইভাবে যে ভদ্রলোকের প্রথমবারে বিসিএস হয় নাই, তাকে যদি আমি জিজ্ঞেস করি যে প্রথমবারে বিসিএস হয় কিনা, সেও কিন্তু বলবে প্রথমবারে বিসিএস হয় না, প্রথমবার অভিজ্ঞতার জন্য দিবা, তারপর আরেকটু টাকা করতে হবে, এরপর হইতে পারে, নাও হইতে পারে, এটা বলবে না, ঠিক কিনা? এখন দেখো, যেই লোকের প্রথমবার প্রেমে বিয়ে হয় না, তাকে যদি আমি জিজ্ঞেস করি প্রথম প্রেমে বিয়ে হয় কিনা, সে যেমন আমাদের বলে প্রথম প্রেমে বিয়ে হওয়া সম্ভব না, ঠিক একইভাবে যে লোকের প্রথমবারে বিসিএস হয় নাই, তার কাছ থেকে যদি বুদ্ধি খুঁজে প্রথমবারে বিসিএস হয় কিনা, সেও কিন্তু একই বুদ্ধি দিবে। প্রথম প্রেমে কিভাবে ব্রেকআপ করতে হয় সেই বুদ্ধি দিবে, প্রথম প্রেমে কিভাবে বিয়ে করতে হয় সেই বুদ্ধি দিবে না। সো কারোর সাথে কথা বলার সময় খুব কেয়ারফুলি কথা বলতে হবে। আমি যেটা চাচ্ছি উনি সেই লাইনের মানুষ কিনা, উনি সেই বিষয়ের মানুষ কিনা। আমরা কিন্তু অনেক সময় কাউন্সেলিং চাইতে যাওয়ার সময় একটা ভুল করি ক্যারিয়ারের শুরুতে। এমন মানুষের কাছ থেকে কাউন্সেলিং চাই, এবং সুস্বাস্থ্য পালের কাছ থেকে যদি জিজ্ঞেস করে কিভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চাই, আমি তো ভাই ফেল কোর্স স্টুডেন্ট, আমি কোথেকে বলবো এটা? আমি বলতে পারবো না। ইভেন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হয়, আমি তো সেটাও পারি না। আমার একটা সার্টিফিকেট ছিল কম্পিউটার সায়েন্স, আর কিছুই ছিল না। সো আমি এই বিষয়ে কথা বলতে পারবো না। সো কাউন্সেলিং চাইতে যাওয়ার সময় খুব সাবধানে চাইতে হবে, কিন্তু এটা একটু মাথায় রাখবেন। ভালো চাকরি জিনিসটা কি আসলে? ভালো চাকরি বলে কোনো কিছু আছে? ভালো চাকরি মানে ভালো স্যালারি, খুব ভালো কথা। আমি অফিস থেকে বের হয়ে রাত 9টায়, শুক্র শনিবার কোনো কিছু নাই। জীবনানন্দ দাশের একটা কবিতা আছে সৃষ্টির তীরে, ওখানে উনি বলছেন পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি, পৃথিবীতে কোনো চাকরি ভালো না। প্রত্যেকটা চাকরিতে কিছু কিছু বিষয়ের সাথে কম্প্রোমাইজ করার ব্যাপার থাকে। আমাদের কিছু কিছু বিষয়ের মধ্যে থেকে না নিলেও মেনে নিতে হয়, কম্প্রোমাইজ করার বিষয় থাকে। আমি আমার জন্য কোন চাকরিটা ভালো এটা নির্ভর করবে আমি কতটুকু কম্প্রোমাইজ করতে রাজি, কতটুকু ছাড় দিতে রাজি, কতটুকু ছাড় দিতে রাজি না, ওটার উপরে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার ইচ্ছে আমি পুলিশ হব, কিন্তু আমি নাইট ডিউটি করতে রাজি না। আমি সন্ধ্যার পর বা রাত্রেবেলা বাসার বাইরে থাকবো, এটা আমি রাজি না। আমার ইচ্ছে আমি অ্যাডমিন ক্যাডারে জব করবো, কিন্তু আমি ফ্রাইডে স্যাটারডেতে বাসায় থাকবো, এটা আমার ইচ্ছে। আমি ফ্রাইডে স্যাটারডে ঘুরতে যাবো, এটা আমার ইচ্ছে। সো অ্যাডমিন ক্যাডার আমার জন্য ভালো কোনো ক্যারিয়ার না, পুলিশ ক্যাডার আমার জন্য ভালো কোনো ক্যারিয়ার না, যদি আমি নাইট ডিউটি করতে রাজি না থাকি। এখন আপনি বলতে পারেন হ্যাঁ আমি নাইট ডিউটি করতে রাজি, কিন্তু পুলিশ ক্যাডারে জয়েন করলে আমার কিছু কিছু সামাজিক স্বীকৃতি আছে, কিছু কিছু সামাজিক মর্যাদা আছে, এটাকে আমি এনজয় করবো, তাহলে এটা আপনার জন্য ভালো চাকরি। কিন্তু যে লোকটা সেটা এনজয় করে না, যে লোকটা সেটা মেনে নিতে রাজি না, তার জন্য কিন্তু করা নেই। আচ্ছা, পরেরটা, আমাদের লাইফটা আমার কাছে মনে হয় এটা কি বলেন তো, সাপলুডুর বল না? আমাদের লাইফটা হচ্ছে অনেকটা সাপলুডুর মতো। কিরকম বলি, একটা সাপলুডু খেলায় সবচেয়ে বড় দাম কত আসতে পারে বলেন তো? 6 করতে গেছে, 6টা সাল মারা যায় না? মোট কত? আপনারা লুডু খেলেন না, কি করেন ভাই? 17 আসতে পারে, রাইট? দামটা পেতে চাই, সবচেয়ে বেশি পেতে চাই, সেটা হতে পারে 17। এখন ধরেন আমি 17 পেলাম,
17তে গিয়ে দেখা গেল যে একটা বিশাল সাপ আমাকে গলাধকরণ করে ফেললো এবং আমার বুড়িটা অনেক নিচে নেমে গেল, হতে পারে না? পারে কিনা? অর্থাৎ লুডো খেলায় সবচেয়ে বড় দানটাই কি সবচেয়ে ভালো দান, এমন কোনো ব্যাপার আছে? নাই। সবচেয়ে ছোট যে দানটা সেটা হচ্ছে এক। এমনটুকু কি আমাদের জন্য ভালো কিনা উই ক্যান নেভার টেল। আমরা আসলেই কখনো কেউ জানি না, এটা জানে শুধুমাত্র সৃষ্টিকর্তা, উনি ছাড়া কেউ জানেন না। সো আমরা লাইফে যেটা চাই সেটা আসলে আমরা পাই না, আমরা লাইফ থেকে ততটুকুই পাই যতটুকু আমাদের দরকার। সর্বোচ্চটুকু মানে যে সবচেয়ে ভালোটুকু এমন কিছু না। সো আজকে থেকে মনে রাখবেন আমাদের লাইফটা হচ্ছে কিসের মতো? সাপ লুডো খেলার মতো। সবচেয়ে বেশি সবচেয়ে ভালো এমন কোনো নিয়ম লাইফে নাই। ফিরে দেখা, অবশেষে অনার্স কমপ্লিট করা, 2.74 এটা হচ্ছে আমার সিজিপিএ। এটা আসতে পারতাম না, আমার সেকেন্ড ক্লাস ছিল অনার্সে এবং আমার রেজাল্ট ছিল 2.74। ওই সময়টাতে আমি বিজনেস শুরু করেছিলাম, আমি বিজনেস করতাম। তো কয়েকটা বিজনেস ছিল আমার, কোচিং সেন্টার ছিল নিজের, গিফটের বিজনেস ছিল, কিছু ইম্পোর্টের বিজনেস করতাম, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট ছিল। তো কমপ্লিট করবো না। আর আমি অনার্সে যে ভর্তি হয়েছিলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর চুয়েটে, এইটাও ভর্তি হয়েছিলাম আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে। আমার ইচ্ছে ছিল সাহিত্য নিয়ে পড়াশোনা করার, বা আমার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে। আর যেহেতু আমি সায়েন্সে করতাম, সো আর 10টা বাবা মার পরে আমি পড়াশোনা করি নাই, অতটা পড়াশোনা করা হয় নাই, আমার ভালো লাগতো না। কপি পেস্ট করে করে প্রোগ্রামিং করতাম সবসময়, না করতাম না তো আসলে, মানে কপি পেস্ট করতাম, প্রোগ্রামিং করতাম বলে তো ভুল হবে না। আচ্ছা, তো এইভাবে করে আমার চুয়েট লাইফ আমি কাটিয়েছি। ওই সময়ে আমার কাছে মনে হয়েছিল আমি যেহেতু বিজনেস করছি আমি অনার্স কমপ্লিট করবো না, এবং আমি সিরিয়াসলি সেটাই ভাবছিলাম। যারা আমাকে অনেকদিন আগে থেকে জানেন তারা জানেন আমি অনার্স কমপ্লিট করার কোনো ইচ্ছাই ছিল না। তো অনার্স কমপ্লিট করবো না। কেন বলেছিলাম সেটাও বলবো। বারবার জীবনের মোড় বদলানোর গল্প। অ্যাক্সিডেন্টাল ইঞ্জিনিয়ার, আমি নিজেকে বলি অ্যাক্সিডেন্টাল ইঞ্জিনিয়ার, ওটা হওয়ার কথা ছিল না, হয়ে গেছে। একজন হতাশাগ্রস্ত উদ্যোক্তার গল্প। আমি অনেকগুলো উদ্যোগ নিয়েছিলাম, অনেকগুলো বিজনেস শুরু করেছিলাম এবং প্রত্যেকটা বিজনেসে আমি ফেল করেছিলাম। এবং যখন আমি সকল বিজনেস ছেড়ে চলে আসি তখন ওই সময়ে মার্কেট ভ্যালু অনুসারে আমার লস হয়েছিল প্রায় 40 লক্ষ টাকার মতো। যে টাকাটা আপনার পরিশ্রম করে উপার্জন করা টাকা, ইনকাম ট্যাক্স দিয়ে কামানো টাকা, সে টাকাটা যখন পানিতে চলে যায় তখন যে কেমন লাগে এটা ভুক্তভোগী মাত্র জানেন। বিশেষ করে যারা পুরুষ মানুষ, আমরা পুরুষ মানুষের সবচাইতে বড় দুটো অস্ত্র হচ্ছে, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে বাহু, আর কোনো কিছু না। এই পরিশ্রম করে ইনকাম করা টাকা যখন পানিতে চলে যায় তখন আসলে কেমন লাগে বলেন তো? আমি এই পরিমাণ কষ্ট মাথায় নিয়ে বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম। আপনাদের অনেকের মধ্যে এই কষ্টটা আছে আমি জানি, তাদেরকে বলছি হতাশ হবেন না, পারবেন আপনি। এই যে এই পরিমাণ পরিশ্রম করা টাকা, আসলে এই টাকার মায়া কিন্তু বিশাল মায়া। আমি ঠাট্টা করছি না, একটু আগে ম্যাডাম বলছিলেন মানি শুনতে কেমন কেমন লাগছে, আমার কাছে কোনো কালেই মানি শুনতে কেমন কেমন লাগে না। তো টাকার মায়া কিন্তু বিশাল একটা মায়া। ছেলেরা যখন কষ্টে উপার্জিত টাকা পানিতে চলে যায় তখন কিন্তু মাথা ঠিক থাকে না, অনেক কষ্ট লাগে। লাইফ থেকে গার্লফ্রেন্ড চলে গেলে অত কষ্ট লাগে না, সত্যি কথা। আচ্ছা, তো টিউশনি কখন ছেড়ে দিই সেটা একটু বলি। আমরা যখন অনার্সে থাকি তখন আমরা তাকে একটা সস্তা দামের আংটি কিনে দিই, সেই আংটিটাও বাবার কাছ থেকে পছন্দ হয় না, এটাই তো নাকি? আচ্ছা, তো লোকে তখন আমার দুটো ঘটনার কারণে আমি টিউশনি থেকে সরে আসি। ঘটনাগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার কোচিং সেন্টার ছিল, নিজের কোচিং সেন্টার ছিল ওই সময়ে। তো আমার কোচিং সেন্টারে চান্স পেত। তো আমার এক স্টুডেন্ট, নাম বলবো না, তো ও রেজাল্ট বের হওয়ার অনেকদিন পর আমাকে ফোন দিয়ে বললো কি যে স্যার আমি অমুক জায়গায় চান্স পাইছি, সে বুয়েটে চান্স পাইছি ইলেকট্রিক্যালে। তো সে তো মহা আনন্দিত, আমি তার চাইতে বেশি আনন্দিত। স্টুডেন্ট কিন্তু ভালো জায়গায় চান্স পেলে মনে হয় আমি চান্স পাইছি, অনেক ভালো লাগে, কারণ আমার হাতে করা স্টুডেন্ট। তো আমি অনেক খুশি, আমি ভাই এই খবর তুমি এতদিন দাও নাই, আমার তো অনেক ভালো লাগতেছে। তখন বলে কি স্যার আপনি তো খবর নেন নাই। তো আমি বললাম আসলে সরি, আমি তো আমাকে ফোনে বলতেছে কথাটা। তো আমি বললাম আসলে সরি, এটা মানে বুঝতে ভুল হয়েছে, সমস্যা নাই, তুমি কোচিং এ আসো, অনেক কষ্ট করছো, চান্স পাইছো, তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, তুমি আসো, তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, তুমি আমার ছোট ভাই। তখন সে বলে কি স্যার আসলে সব জায়গায় যেতে হচ্ছে, তো স্যার সময় পেলে আসবো। তো আমি বললাম আচ্ছা।
তো বলে স্যার একটা কথা বলি, এবার স্যার আপনার কোচিং থেকে কিন্তু অনেকে অনেক জায়গায় চান্স পাইছে, ওই তারিখের আগ পর্যন্ত আমাদের কোচিং ছিল, এর ওই তারিখের পরে আপনার কোচিং হয়ে গেছে। যাই হোক, আপনার কোচিং থেকে স্যার অনেকে অনেক জায়গায় চান্স পাইছে, আপনি স্যার একটু খবর টবর নেন স্যার, অনেকে মেডিকেলে আসছে, বুয়েটে আসছে, চুয়েটে। এই কথাগুলোই বলছে আমাকে। আমি শুধু বুঝতেছিলাম না যে এই কথার পরে কি বলা যায়। আমি চুপ করেছিলাম। আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ঠাস ঠাস করে চড় মারতেছে গালে। আমার মনে হচ্ছিল একটা স্টুডেন্ট যাকে আমি কাদামাটির মতো করে হাতে গড়ে দিলাম, এই ছিল আমার প্রাপ্তি। আমার কাছে এটা মনে হচ্ছিল। তো আমি আপনাদের একটা জিনিস শেয়ার করছি দুঃখ থেকে, অন্য সময় হলে শেয়ার করতাম না। যে স্টুডেন্টটা এই কথাগুলো বলেছিল, ক্লাস 9-এর সেকেন্ড টার্ম পরীক্ষার পর ওর বাবা মারা গিয়েছিল। তো আঙ্কেলের মৃত্যুর পর ওরা খুব ফাইন্যান্সিয়ালি সমস্যায় পড়ে যায়। তখন আমি আন্টিকে একদিন কোচিংয়ে ডেকে বললাম ওর ফি নিয়ে। সে ক্লাস 9-এর সেকেন্ড টার্মিনাল পরীক্ষার পর থেকে প্রায় 3.5 বছর তাকে আমি ফ্রি করিয়েছি, কোনোদিন একটা পয়সাও নিয়ে নাই। সেই ছেলে যখন আমাকে এই কথাটা বলে, তখন তো আমার কাছে মনে হয় যে কাদের জন্য পড়াচ্ছি, কাদেরকে পড়াচ্ছি, খুব কষ্ট লাগে। ওই সময়ে দীর্ঘদিন ধরে আমি আমার চুয়েটের প্রজেক্টটা ক্লিয়ার করছিলাম না। আমার চুয়েটের অনার্সের যে প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টটা আমি ঝুলে রাখছিলাম আর কি। তো তখন আমার স্টুডেন্টদের গার্জিয়ানরা মনে করতো স্যার বোধহয় আর প্রজেক্টটা ক্লিয়ার করবে না, স্যার বোধহয় অনার্সটা কমপ্লিট করবে না, আসলে স্যারের ব্রেনে কুলাচ্ছে না। এবং ও সবাই ধরে নিয়েছিল আমি মাস্টারি করে আমার জীবনটা কাটিয়ে দেব। এবং সবাই এটাই বলা বলি করতো, স্যারের পক্ষে আসলে মাস্টারি করার চাইতে ভালো কিছু করা সম্ভব না। আচ্ছা, মানে কোচিংয়ে মাস্টারি করা, কোচিং মাস্টারি, এই কথাগুলো বলতো। আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছিলেন, ওয়েলিশার ছিলেন, তারা এসে বলতো স্যার আপনি একটু প্রজেক্টটা ক্লিয়ার করেন, লোকজন বিভিন্ন কথা বলে, স্যার ভালো লাগে না, এই কথাগুলো বলে। তখন আমাদের প্রচন্ড জেদ কাজ করে। এই পৃথিবীতে সে কাজটা করাই সবচাইতে বেশি আনন্দের, যে কাজটা অন্যরা বলে আপনি করতে পারবেন না। আমি সেই কাজটা করার জন্যই কোচিং ছেড়ে দিচ্ছি। পড়াশোনা না করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, তাদেরকে বলি অনার্স পাস করার পর চোখে অনেক কালারের সর্ষে ফুল দেখবে। সত্যি বলছি, অনেক কালারের সর্ষে ফুল দেখবে। এই যে এতক্ষণ ধরে তোমাদের ম্যাডাম বলে গেলেন, বা স্যার সুমন দাও বলে গেলেন, বা অন্যান্য স্যাররাও বলে গেলেন, এই যে পড়াশোনা করতে বলছে, অন্যান্য প্রিপারেশন নিতে বলছে, আমি শুরুতেই বলছি কিছু জিরো অ্যাড করে নাও, এখনই সময়, পড়ার সময় পাবে না, চাকরির বাজারে যখন নামবে সময় পাবে না। যারা জীবনটাকে অনেক রঙিন দেখছো, মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদেরকে বলছি তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য প্ল্যান করছো, আর কোনো কিছুই করছো না। প্লিজ একটু সিরিয়াস হও, একটু সতর্ক হও, একটু সিনসিয়ার হও এখন থেকে। আচ্ছা, পরেরটা, অপমানের দিনগুলো, কান্নার রাতগুলো, পড়ে গেছো ঠিক আছে, আরেকবার ঘুরে দাঁড়াও, এই কথা কেউই বলে না। যাকে কেউই চায় না সে বাঁচে কিভাবে। কিছু কষ্টের কথা শেয়ার করি ওই সময়। তো আমি যেহেতু আমার চুয়েটের প্রজেক্টটা ক্লিয়ার করছিলাম না, এবং আমার যে স্যারের আন্ডারে আমি প্রজেক্ট করেছিলাম, নাম বলা যাবে না, উনি হচ্ছেন অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ। মেয়েরা হয়তো কঠিন হয় না, তো নিষ্ঠুর মানুষ ছিলেন উনি। আমাকে 2 পয়সা পাত্তাও দিতেন না কোনোদিন, আমিও পাত্তা দিতাম না। ভাত খেতে যাচ্ছি, ঘটনাটা বলি, আপনার লাইফে যে কোনো একটা দিন আপনার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে, আপনার লাইফে যে কোনো একটা ছোট্ট কথা আপনার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে, ওই জন্যই বলছি। তো দুপুরবেলা দাওয়াতে যাচ্ছি পাবলিক বাসে করে। তো বাস থেকে এবং যাচ্ছি খুব ফিটফাট হয়ে আর কি, শার্টটা টিন করে, ফর্মাল ব্ল্যাক প্যান্ট পরে, প্যান্টটা আমার কাছে এখনো আছে, ফর্মাল ব্ল্যাক প্যান্ট পরে সুন্দর শুটু পরে যাচ্ছি। এটার কারণও ছিল ওই বাসায় এক সুন্দরী মেয়ে ছিল। সুন্দরী মেয়ের সামনে কিন্তু যেমন তেমন করে যাওয়াটা একটা ক্রাইম। হ্যাঁ, তো যাচ্ছি এভাবে করে। নামার সময়, বাস থেকে নামার সময়, বাসের এই যে সামনের যে সিটটা, দরজার ওখানে যে সিটটা, ওই সিট থেকে একটা পেরেক বের হয়ে গেছিল, একটা পেরেক। তো নামার সময় পেরেকটা লেগে, এখানে লেগে আমার ডান দিকে যেটা, এইভাবে করে ছিঁড়ে গেছে, একদম চতুর্ভুজের মতো করে ছিঁড়ে গেছে টান দিয়ে। আমার তাড়াহুড়াও ছিল। তো যখন ছিঁড়ে গেছে তখন আমি সেন্টার পয়েন্ট হসপিটালের সামনে নেমে গেলাম, চেরাগি পাহাড়ের ওখানে। আমরা জানি, আমরা যেহেতু চিটাগাং বেশিরভাগই, যারা বাইরে আছে তারা ওই ইন দ্য মিন টাইম জেনে গেছে। তো ওখানে নেমে গেলাম, চেরাগি পাহাড়ের ওখানে সেন্টার পয়েন্ট হসপিটালের সামনে দাঁড়াইছিলাম। কি যে করব, মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ভাবতেছিলাম। আমরা ছেলেরা যখন, আপনারা কি অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন? আপনাদের বয়ফ্রেন্ড যদি কোনোদিন যদি টেনশন নিয়ে অনেক ভাব নিয়ে থাকে, ধাক্কা একটা দিবে না, ও কিছুই ভাবতেছে না, একদম শিওর কিছু ভাবতেছে না। ছেলেরা এরকমই হয়। তা আমি অনেক ভাবটা আপনি দাঁড়াইছিলাম, যেন অনেক কিছু ভেবে ফেলতেছি। ওই সময় আমার এক বন্ধু সত্যজিৎ, ও অ্যাডমিনে আছে, 30তম BCS-এ, ও দিক দিয়ে আসছিল। বলে কিরে বেটা তুই এখানে কি করস? আমি বলি বেটা ওই
দাওয়াতে যাচ্ছিলাম, প্যান্ট ছিঁড়ে গেছে, এখন তো যেতে পারতেছি না, বুঝতেছি না কি করবো। ওই বেটা দাওয়াতের গোষ্ঠী গুলা, চল চা খাই। তো চেরাগি বাহারে গিয়ে চা খাচ্ছি আমরা। ওই সময় আমার আরেক বন্ধু পলাশ, সেও জয়েন করলো কিছুক্ষণ পর, ওদিকেই ছিল আর কি। তখন সে আমাকে জিজ্ঞেস করছে, কি রে বেটা তুই প্রজেক্ট ক্লিয়ার করতেছিস না, তোর সমস্যাটা কি? তুই অনার্স পাস করবি না? বলে পাস করে কি হবে, আমি তো বিজনেস করতেছি। বল তোরে বেটা কেউ পাত্তাও দেয় না, তোর সময় আজে বাজে কথা বলে, এগুলো আমাদের খারাপ লাগে না, আমরা বন্ধু না তোর? তুই প্রজেক্টটা ক্লিয়ার কর, অনার্সটা কর, এরপর যা করবি করবি একটা। আর বিসিএস পরীক্ষা দেস না কেন, বিসিএস সার্কুলার হচ্ছে জানোস না? তখন আমার বিসিএস নিয়ে কোনো আইডিয়া ছিল না, চুয়েটে বিসিএস এর চলটা ওরকম ভাবে নাই। তবে বিসিএস এর নাম শুনছি শুধু, কিন্তু জিনিসটা কি বুঝতাম না। আমি মনে করতাম বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ টুলিশ হয়, ম্যাজিস্ট্রেট হয়, ম্যাজিস্ট্রেট হয়ে কোর্টে বিচার করে, এয়ারপোর্টে অনেকে চাকরি করে, আবার সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলো তো চাকরি টাকরি হয়, এগুলো মনে হয় বিসিএস। আমি বললাম দোস্ত বিসিএস দিয়ে তো ব্যাংকে ট্যাঙ্কে ঢুকা যায়, আর ব্যাংকের চাকরি খুব পেইনফুল চাকরি, আমি পারবো না, এত পেইন নিতে পারবো না, মাথার মধ্যে অনেক প্রেশার নিতে হয় ব্যাংকের চাকরিতে। বলে বেটা বিসিএস দিয়ে কি ব্যাংকে ঢুকে নাকি? আমি যে হ্যাঁ এরকমই তো শুনছি। ও তুই কিছু জানাস না। তখন তারা আমাকে বিসিএস নিয়ে বোঝালো, অনেকক্ষণ ধরে বোঝালো, চা খাওয়াইছে, বোঝাইছে। ইয়ের সামনে চেরাগি পাহাড়ে আজির অফিসের সামনে একটা সুন্দরবন একটা দোকান আছে না, চায়ের দোকান, যেখানে সবাই খায়, ওখানে দাঁড়িয়েছিলাম আমরা। ওখানে একটু সাইডে ওই গাড়ির পেছনে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ ধরে বুঝাইছে, আমাকে মোটিভেট করছে, ইন্সপায়ার করছে, হোয়াট ইজ বিসিএস, হোয়াট ইজ বিসিএস। তারপর তারা একটা টোপ দিছে, টোপটা হচ্ছে তুই তো বেটা লেখালেখি করতে ভালোবাসিস, তুই যদি সিভিল সার্ভিসে ঢুকিস অনেক সময় পাবি লেখালেখি করার জন্য, এটা খুব ভালো হবে তোর জন্য। অনেক টোপ দিল। তখন আমার মাথা পুরো ব্রেন ওয়াশ হয়ে গেছে, এবং আমার মাথায় যেটা ঢুকে একবার, যদি মাথায় কোনো কিছু একটা ঢুকে সেটা আমি করে ছাড়ি, করার এক পর্যন্ত ছাড়ি না। একটু আগে যেটা সুমনদা যেটা বলছিল যে আমার মাথায়, আপনি যেমন এখন খাওয়া দাওয়া করছিলাম, সুমনদা বলছিল আমার মাথায় ঢুকছে, আমি প্রোগ্রামটা করবো এবং করেই ছাড়বো। সুমন গাঙ্গুলি যেটা ভাবে সেটা করে দেখে, আমার খুব ভালো লাগছে কথাটা। তো এখন আমি তখন সিদ্ধান্ত নিলাম যে বিসিএস পরীক্ষা দিতে হলে আমার একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে, আর এই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যদি আমি নিতে চাই আমাকে স্যারের সঙ্গে দেখা করতে হবে। সেই কারণে আমি স্যারের সঙ্গে দেখা করতে গেছি আর কিছু এটা। তখন আমার আত্মীয় স্বজন কিন্তু খুব মানে টিপ্পনি কাটতে বা পিঞ্চ করতে কিন্তু ওস্তাদ। এখন যাই হোক, ওই সময় লোকজন বিভিন্ন কথাবার্তা বলতো, এবং আব্বা আমাকে কান্নাকাটি করতো। আব্বা আমার সাথে নরম স্বভাবের মানুষ হয়, নরম মনের মানুষ হয়। তা আমাকে বলতো যে বাবা তুই কিছু করিস না, আমরা লোকজনকে লজ্জায় মুখ দেখাতে পারি না, এই কথাগুলো বলতো। কিন্তু আমার আসলে লোকজনকে মুখ দেখাতে কোনো সমস্যা ছিল না, আমার লজ্জা লাগতো না, আমি দেখাতে পারতাম। কিন্তু দেখা যেত কি কেউ বাসায় আসছে, আমি গিয়ে মানে কুশল বিনিময় করলাম, নমস্কার দিলাম, তখন তারা কেমন কেমন করে তাকাতো, এটা একটু খারাপ লাগতো, নাহলে আমার একটা সমস্যা ছিল না। তো ওরা বিভিন্ন মানে পৃথিবীতে সবচাইতে কষ্টের দৃশ্য হচ্ছে আপনার বাবা এবং মায়ের চোখে পানি দেখা, যে চোখের পানির জন্য আপনি দায়ী। এটা আমার কাছে মনে হয় ওই সময়গুলো আমার কাছে খুব ধিক্কার লাগতো, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করতো। তো তখন আমাকে কেউ খুব একটা কেয়ারও করতো না। এই পৃথিবীতে পাত্তা না পেয়ে বাচ্চারা যে কি পরিমাণ কষ্টের এবং গ্লানি, যারা এটা ফেস করে না তারা বলতে পারে না। আমাকে আসলে কেউ পাত্তা দিত ওই সময়টাতে। কেমন পাত্তা দিত না বলি আপনাদের। আমাদের ব্যাচমেটদের মধ্যে যখন ইফতার পার্টি হতো, হ্যাঁ, ইফতার পার্টিতে কখনো কেউ আমাকে দাওয়াত দেয় না, কারণ সবাই বলতো এই দোকানদারকে দাওয়াত দিয়ে কি হবে, আমরা তো পাস করে ফেলছি, চাকরি করতেছি, ওটা এখন দোকানদারি করে, পাস করে নেই, ওকে দাওয়াত দিয়ে কি হবে। ইভেন যখন ওই সানবারের সামনে গেট টুগেদার হতো, জিসি রোডে যখন গেট টুগেদার হতো, কোনোদিন কেউ আমাকে একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করে না, যে আমাদের একটা বন্ধু ছিল ওকে একটা ফোন দিই। সবাই কেমন যেন একটু আমাকে মনে করতো যে অস্পৃশ্য, মানে আমি আসলে কেমন হবে, আমি তো ওদের লেভেলের না। এটা খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। চুয়েটে ওই সময় একটা ইউনিয়ন হয়েছিল। তো ইউনিয়নের মধ্যে এরকম ধরেন সামনে 500-600 ছোট ভাই বোন বসে আছে, আমাদের ব্যাচের ইউনিয়ন প্রোগ্রাম হচ্ছে। তো ইউনিয়নের একটা পার্ট ছিল এরকম, আমাদের যে দাঁড়িয়ে তাদের পরিচয় বলবে, তারা কে কোথায় আছে, কে কি চাকরি করে সেগুলো বলবে, এরকম একটা অংশ ছিল। তো আমি আমার যিনি প্রজেক্টের সুপারভাইজার স্যার, উনি ছিলেন অনুষ্ঠানের তদারকি করছিলেন, দেখাশোনা করছিলেন। তোলার ওখানে গিয়ে বললাম যে স্যার আমাকে এই পার্টটা থেকে মাফ করেন স্যার, আমি এতগুলো ছোট ভাই বোন বসে আছে, আমি বলবো যে আমি এখনো পাস করতে পারি নাই, আমার স্যার খুব লজ্জা লাগতেছে। অসুবিধা কি, বলো তুমি ইন্টারমিডিয়েট পাস করছো, পাস তো করছো, এটা বলো গিয়ে। তখন আমি কিছুতে স্যারকে ম্যানেজ করা যাচ্ছে না, তখন আমি আশেপাশে দেখলাম কেউ আছে কিনা, দেখে কেউ নাই, পারলে স্যারের পায়ে ধরে ফেলি আর কি। স্যারকে হাত জোর করে বললাম স্যার আমাকে এই পার্টটা থেকে মাফ করেন, আমি তো স্যার প্রোগ্রামের সব কাজই করে দিচ্ছি, এটা স্যার আমি পারবো না। তখন স্যার তুমি দেরি হয়ে যাচ্ছে, যাও স্টেজে উঠো, উঠে গিয়ে বলো যে আমি এখনো পাস করতে পারিনি, যাও বলো গিয়ে। আমি বললাম স্যার, তখন স্যার খুব গম্ভীরভাবে বললেন সুশান্ত, এটা তোমার প্রজেক্টের একটা অংশ,
এটা করতে না পারলে পাস করতে পারবো না প্রজেক্ট কিন্তু আমার হাতে, এভাবে করে বলছিলাম। তখন গেলাম, গিয়ে দাঁড়ালাম, আমার বন্ধুরা অলরেডি 2.5 বছর আগে পাস করে বের হয়ে গেছে, ওদের চাকরির বয়স 2.5 বছর, আর আমি পাশই করতে পারিনি, এরকম দাঁড়াইছিলাম আর কি। তখন মনে হচ্ছিল এই মুহূর্তে যদি আমি মারা যেতাম, যে কোনো কারণে হোক, মানুষ তো হার্ট অ্যাটাক করে মারা যায়, খুব ভালো হতো আমার জন্য, বেঁচে থাকাটা এত কঠিন মনে হচ্ছিল ওই মুহূর্তে। আর মৃত্যু মানে মরে যাওয়ার বিষয়টা আসলে খুবই মিস্টেরিয়াস, যখন দরকার মানুষ তখন সেটা পায় না, এবং এটার পেছনেও ঈশ্বরের একটা ইশারা থাকে, তাই আমি পরে আসছি। তো তখন সবাই বলতেছে আমি এরিক্সনে জব করি, গ্রামীণ ফোনে জব করি, বিভিন্ন কিছু। যখন আমার কাছে মাইক্রোফোনটা আসছে তখন আমি ঠিক এই কথাটাই বলছিলাম, কিছু করার মধ্যে যেটা বোঝায় আমি তেমন কিছু করছি না, তবে তেমন কিছু করার জন্য চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলে মাইক্রোফোনটা পাশের জনকে দিয়ে ছিল, তোকে আমি আগেই বলছিলাম পড়াশোনা করছ না কেন, তাড়াতাড়ি প্রজেক্ট ক্লিয়ার কর, কাঁদবি না, পুরুষ মানুষ কাঁদে না কখনো, এই কথাটা বলছিল। যা হোক গেল, পরে স্যারকে গিয়ে রিকোয়েস্ট করলাম, স্যার আমার তো একটা কবিতা আবৃত্তি সেশন আছে, আমি স্যার আবৃত্তিটা করতে পারবো না স্যার, আমার খুব কষ্ট হচ্ছে স্যার, ভিতরে কেমন যেন হাহাকার লাগতেছে, আমি স্যার পারবো না। তো তুমি কবিতা আবৃত্তি না বলে কে করবে, তুমি পড়াশোনা করো নাই, গান বাজনা করে বেড়াও, ভালো তো, যাও যাও আবৃত্তি করো। আরে স্যার এটা থেকে আমাকে মাফ করেন, বলে তুমি একটা কাজ করো, মন বেশি খারাপ থাকলে মন খারাপ হয়ে একটা কবিতা আবৃত্তি করো। ওটা ছিল আজও আমি বাতাসে লাশের গন্ধ হয়, এটা আমি মন খারাপ নিয়ে করা যায় না। তো যাই হোক করলাম, তখন আমার লাইফে বেশ কিছু পরিবর্তন আসলো ওই সময়টাতে। তখন আমার কাছে মনে হলো মানে জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছিলাম না। আমার জন্য আমার মা কান্না করে, বাবা কান্না করে, যে ছেলের বাবাকে খাওয়ানোর কথা সে এখনো বাবার কাঁধে চড়ে খায়। আমার জন্য আমার ছোট ভাই কাউকে মুখ দেখাতে পারে না, বন্ধু বান্ধবের কাছে অপমানিত হয়। আমার বেঁচে থেকে আসলে কি হবে? আমার বন্ধু বান্ধবরা কেউ আমাকে কেয়ার করে না, আমার স্যাররা কেউ আমাকে ভালোবাসে না, আমি কেন বেঁচে থাকবো? তখন কাছে মনে হচ্ছিল পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না, পৃথিবীতে কেউ আমাকে চায় না। যাকে পৃথিবীতে কেউই চায় না সে বাঁচে কিভাবে? আমি তখন আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই দিনটার কথা বলি, মনে আছে আমার। তো চায়ের কাপে বিষ ঢালছিলাম, খেয়ে ফেলবো আর কি। রুমের দরজা বন্ধ করে রুমের মধ্যে বসেছিলাম। সন্ধ্যাবেলা প্রচন্ড কাঁদতেছিলাম, শব্দ না করে কাঁদতেছিলাম। অনেক কান্না পাচ্ছি কিন্তু আমি শব্দ করতে পারতেছি না, এটা এই অনুভূতিটা খুব কষ্টের। শব্দ না করে মানে শব্দ করতে পারছি না, বা শব্দ করে কান্না করতে পারছি না। তো প্রচন্ড কষ্ট লাগতেছিল, এবং পৃথিবীর যাবতীয় দার্শনিক চিন্তা মাথায় এসে ভর করলো যে আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, ওরকম একটা বিষয়। সত্যি বলি আমি খুব ভীতু মানুষ, ওই দিনই বুঝছিলাম আমি খুব ভীতু মানুষ। এর আগে আমি সাহসী মনে করতাম নিজেকে। বিষের পেয়ালা হাতে নেওয়ার পর আমার কাছে প্রথম যে চিন্তাটা মাথায় আসছে এটা হচ্ছে আমি আমার খুব মানে নিজের সাথে কনভারসেশন করি, নিজের সঙ্গে কথা বলি প্রায় সময়, এখনো বলি। তো প্রতি তোর মধ্যেই খাচ্ছিস সেটা। তখন চিন্তা করলাম আচ্ছা আমি যদি মরে যাই তাহলে কি হবে? চিন্তা করলাম আমার মা অনেক কান্নাকাটি করবে, আমার বাবা খবরটা শুনে কোর্ট থেকে দৌড়ে চলে আসবে, উনিও কান্নাকাটি করবে, ছোট ভাই পরিস্থিতি সামলানোর চেষ্টা করবে, সবকিছু দেখবে, ওর কি করা উচিত সেটা চিন্তা করবে, এরপর সেও কান্নাকাটি শুরু করবে একটা সময়। এগুলো ভাবতেছিলাম, খুব কষ্ট লাগতেছিল, বিশেষ করে মায়ের জন্য অনেক কষ্ট লাগতেছিল। তখন মনে হচ্ছিল হঠাৎ করে, আমি জানি না এটা ওই সময় কেন আসছে মাথায়, আমার যে জীবনটা, আমি যে বেঁচে আছি, এই জীবনটা হচ্ছে আমার মায়ের দেয়া একটা উপহার। যে জীবনটা আমার মায়ের দেয়া সেটাকে আমি নিজের হাতে কিভাবে হত্যা করি? আমি মরবো না, এটা মাথায় আসলো। মানুষ বেঁচে থাকবে, আমাকে কেউ চিনবে না, এগুলো মাথায় আসতেছিল। তখন মনে হলো ঠিক আছে, সমাজের আর 10টা উজ্জ্বল মানুষ যেভাবে করে বেঁচে থাকে সেভাবে না হোক, একজন অনুজ্জ্বল মানুষ হয়ে স্রেফ বেঁচে থেকে দেখি না কি হয়। আমি সেই দিন শুধুমাত্র বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম বলে আজকের আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমাকে এখানে জিজ্ঞেস করে যে ভাইয়া পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাপারটা কি? সাফল্য লাভ করা, অনেক টাকা পয়সার ইনকাম করা, অনেক দামি দামি গাড়ি হাঁকানো? আমি একটা কথা বলি, পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট স্বপ্নে দেখা এখনো পাইনি। আমরা সবাই কম বেশি কষ্টের মধ্যে আছে, কষ্ট আছে আমাদের মধ্যে, কষ্ট আছে যাদের এখন ক্যারিয়ার শুরু হয়নি, তারা খুব কষ্টের মধ্যে আছে। তো আমি আপনাদের বলি, লাইফে একেবারে কোনো কিছু না পাওয়ার চাইতে প্রচন্ড কষ্ট পাওয়াটা অনেক ভালো। কেন? আমরা যারা কোনো একটা স্বপ্ন পূরণ করার জন্য মিশনে আছি, প্রস্তুতি পর্বের মধ্য দিয়ে যাচ্ছি, তারা আসলে একটা ইবাদতের মধ্য দিয়ে আছে।
আমরা ইবাদতের মধ্য দিয়ে আছি, এবং পৃথিবীতে আমার জানা মতে কোনো কালে কোনো ইবাদত কষ্ট ভোগ করা ছাড়া হয়নি। হয়েছে কি? কষ্ট ছাড়া ইবাদত হয় না। যেই ইবাদতে কষ্ট নাই আপনি শিওর থাকতে পারেন সেটা ইবাদতই না। আমরা যারা মিশনের মধ্যে আছি, প্রস্তুতি পর্বের মধ্যে আছি, লাইফ আমাদের প্রচন্ড কষ্ট দিচ্ছে, লাথি দিচ্ছে, অনেক কষ্ট পাচ্ছি, এবং আপনি ধরে নেন এটাই আপনার ইবাদত। ইবাদত যেমন কষ্ট ছাড়া হয় না, তেমনি কোনো একটা স্বপ্ন পূরণের যে রাস্তাটা, সেই রাস্তাটা কষ্ট ভোগ করা ছাড়া কেউ হাঁটতে পারে না, কেউই না, নট এ সিঙ্গেল ওয়ান, আমিও না, কেউই না। আপনারা আমাকে দেখেন আর ভাবেন এই সুশান্ত তার কি ভাগ্য, প্রথমবার বিসিএস দিছে, ওখানে প্রথম হয়েছে, অনেক লাকি। আইবিতে ভর্তি পরীক্ষা দিছে, প্রথমবার ওখানে হয়ে গেছে, অনেক লাকি, কি সৌভাগ্য। কিন্তু আমি আজকের অবস্থানে আসার জন্য কত রাত না ঘুমিয়ে কাটাইছি এই খবর কেউ রাখেন না, এই খবর কেউ জানেন না। টেন্ডুলকার যখন সেঞ্চুরি করে তখন আমরা বলি ও তো টেন্ডুলকার, ও তো করবেই, ও তো ব্যাট নিয়ে নামলে সেঞ্চুরি হবে, ডাবল সেঞ্চুরি হবে, এরকম ভাবি। একটা সেঞ্চুরি করার পর এই টেন্ডুলকারের রিস্টে যে পরিমাণ প্রেসার পড়ে, যে পরিমাণ ব্যাক পেইন করে, যে পরিমাণ ব্যাক পেইনের কারণে সে এক সপ্তাহ শোয়া থেকে উঠতে পারে না, সেই খবর আমরা কেউ রাখি না, সেই কষ্টটা আমরা কেউ করতে চাই না। এই কারণে আমরা অর্ডিনারি থেকে যাই, আর কোনো কিছুই না। আচ্ছা, আমি অনেক খুশি। আমার প্রথম জীবনে আমার যে প্রার্থনাগুলো ছিল, বিজনেসম্যান হওয়া, পড়াশোনা না করা, অনার্স কমপ্লিট না করা, ইত্যাদি ইত্যাদি, স্টুডেন্ট পড়ানো, আমার প্রথম জীবনের যে প্রার্থনাগুলো ছিল সেই প্রার্থনাগুলো একটাও কবুল হয় নাই। এবং আমার ওই সময় খুব রাগ হয়েছিল আল্লাহর উপরে, আল্লাহ তুমি আমার প্রার্থনা কবুল করতেছো না কেন? আমি কি অন্যায় করছিলাম? কেন প্রার্থনা কবুল করতেছো না? অনেক রাগ হয়েছিল। আজকের তারিখে এসে আমি বুঝি আল্লাহ মাঝে মাঝে আমাদের প্রার্থনাগুলো কবুল করেন, প্রার্থনাগুলো কবুল না করার মাধ্যমে। এটা বিশ্বাস করবেন, মন থেকে বিশ্বাস করবেন। আমরা কোথায় যাব, কোথায় কি করব না করব, সবকিছুই পূর্ব নির্ধারিত, আগে থেকে নির্ধারিত। সো এটা নিয়ে এত মন খারাপ করা, প্রার্থনা কবুল হচ্ছে না বলে মনে করা আমি পিছিয়ে গেছি, আমি হেরে গেছি, এগুলো মনে করার কোনো দরকার নাই। আর যেটার প্রসিডিওরটা একটু দেরি হতে পারে, সবাই কিন্তু সমান সময় জিতে না, যেটার যে প্রসিডিওরটা এটা কিন্তু দেরি হতে পারে। আপনার জিততে দেরি হচ্ছে তার মানে এই না যে আপনি হেরে গেছেন, আপনার জেতাটা দেরি হচ্ছে। কে জানে আল্লাহ আপনাকে সবচেয়ে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন বলেই দেরি করছেন, তাও হইতে পারে। আপনাকে ছোট পুরস্কার দিলে সেটা ছোট হতো, ওটার জন্য আপনাকে ওয়েট করাচ্ছেন, সেটাও হতে পারে। হ্যাঁ, পরের গল্পটাকে যদি এভাবে শেয়ার করি, রবার্ট ফ্রস্ট আমার খুব প্রিয় একজন কবি, ওনার একটা কবিতা আছে, দ্য রোড নট টেকেন। দেখেন, দুটো রাস্তা দুই দিকে চলে গেছে, যারা খেয়াল করতে পারছেন তারা দেখেন, দুটো রাস্তা দুই দিকে চলে গেছে। Two roads diverged in a wood and I took the one less traveled by, and that has made all. আমার বন্ধুরা সবাই ডান দিকের রাস্তায় চলে গিয়েছিল, ডান দিকের রাস্তায় বেশিরভাগ লোক যাচ্ছে না, আর আমি বাম দিকের রাস্তায় হাঁটার পরিকল্পনা করেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাস্তা দিয়ে খুব একটা বেশি লোক হাঁটে নাই, এবং সে কারণে সেখানে বেশি লোকের কম্পিটিশন ছিল না, ওটা একটু ডিফারেন্ট ট্র্যাক ছিল, এবং এই ডিফারেন্ট ট্র্যাকটা পছন্দ করার কারণে আমি আজকের অবস্থানে দাঁড়িয়ে আছি। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কিন্তু ব্লাইন্ডলি কোনো কিছুকে ফলো করি না, এখনো করি না। সবাই করছে, আমাকেও করতে হবে, এই ধরনের কোনো জিনিস আমার মধ্যে নাই। সবাই করতেছে বলে আমাকে করতে হবে সেটাই সঠিক হবে, হু নোস, কেউ জানে না। আমি যদি সবার মতো করে ডান দিকের রাস্তায় হেঁটে যেতাম তাহলে কি হতো? তাহলে আমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হতো, রাইট? সিভিল সার্ভিস আমি আসতাম না। আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, সো আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া উচিত, আমার গ্রামীণ ফোনে জব করা উচিত, আমার কোনো একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে জব করা উচিত, বা আমার ক্যারিয়ারটা আইটি সেক্টরে করা উচিত, এটা হতো। আর এটা বলে কি হতো জানেন? আমাকে দেখায় দেখায় লোকজন বলতো, এই দেখ দেখ চুয়েটের প্রোডাক্টগুলো কি পরিমাণ বাজে হয়, কিচ্ছু পারে না। আমি খুব খুশি যে আমাকে দেখিয়ে কেউ চুয়েটকে গালাগালি করে না, আমাকে গালি দিবে, আমার মাকে কেন আমার জন্য গালি দিবে, আমি খুব খুশি এবং আমি খুব থ্যাঙ্কফুল গডের কাছে। তো আমরা এখন একটা গান শুনবো, ছ্যাঁকা খাওয়া গান। এই গানের কথাগুলো খুব ভালো করে খেয়াল করবেন, সাবটাইটেল আছে, কথাগুলো খেয়াল করবেন। আমার খুব প্রিয় একটা গান, অনেক